প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইউরিয়া। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ইউরিয়া কার্বামাইড হিসাবে পরিচিত এবং এর রাসায়নিক সংকেত হল CONH2। ইউরিয়া অন্যান্য নামগুলি হলো ইউরিয়াতে এন বা নাইট্রোজেনের পরিমাণ থাকে হচ্ছে 46% এবং বেশি পাওয়া যায়। এদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট্রোজেনযুক্ত সার। ইউরিয়া পিএইচ নিরপেক্ষ এবং প্রায় সব ধরনের মাটিতেই অভিযোজিত হতে পারে। ইউরিয়া সারের প্রধান কাজ হলো সবুজ পাতার বৃদ্ধির জন্য গাছগুলিকে নাইট্রোজেনের সরবরাহ করা। অ্যামোনিয়াম নাইট্রেট একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত হলো NH4NO3। এটা কিন্তু রাসায়নিক নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট এর সংকেত হয়ে গেল কিন্তু NH4NO3। এটি জলে অত্যন্ত দ্রবণীয় এবং নাইট্রোজেনের পরিমাণে রয়েছে 33.5%। পটাশিয়াম নাইট্রেট রাসায়নিক সংকেত হল KNO3 এবং এর নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 13.7%। অ্যামোনিয়াম ফসফেট রাসায়নিক সংকেত হল NH4 3PO4। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সালফার। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় সালফার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য সালফার ব্যবহার করা হয়। সালফার চুলকে দীর্ঘ সময় ধরে স্টাইল করে রাখতে সাহায্য করে। এছাড়াও অ্যালকোহল এবং সুগন্ধযুক্ত পদার্থ চুল সেটিং করার জন্য ব্যবহৃত হয়। চুল বিন্যস্ত করার জন্য ব্যবহৃত অন্যান্য উপকরণগুলি হল অ্যারোসল, প্রোপেলটান, পলিভিনাইল পাইরোলিডোন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 31 জোড়া। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মানুষের শরীরে 31 জোড়া সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভস রয়েছে। এই স্নায়ুগুলি মেরুরজ্জু থেকে বের হয়ে শরীরের বিভিন্ন অংশে স্নায়ুর সংযোগ স্থাপন করে। সুষুম্না স্নায়ুগুলি মেরুরজ্জু এবং শরীরের মধ্যে সংবেদী ও চেষ্টিত বার্তা আদান প্রদানে সহায়তা করে। প্রতিটি সুষুম্না স্নায়ু জোড়া 2টি মূল নিয়ে গঠিত, একটি সংবেদী মূল এবং একটি চেষ্টীয় মূল। সংবেদী মূল অঙ্গ থেকে তথ্য মেরুরজ্জুতে নিয়ে যায় আর চেষ্টীয় মূল মেরুরজ্জু থেকে সংকেত পেশিতে পৌঁছে দেয়। মেরুরজ্জুর বিভিন্ন অংশে সুষুম্না স্নায়ুর সংখ্যা নিম্নরূপ: সার্ভিয়াল 8 জোড়া, থোরাসিক 12 জোড়া, কর্টিদেশীয় 5 জোড়া, স্যাক্রাল 5 জোড়া, কক্সিজিয়াল 1 জোড়া। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় SC এবং STর জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়
প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ৭৯তম সংশোধন। ৭৯তম সংশোধন। ভারতীয় সংশোধনগুলির মধ্যে ৭৯তম সংশোধন লোকসভা ও রাজ্য বিধানসভায় এসসি এবং এসটিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয় প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত। এটি কিন্তু ৭৯তম সংশোধনে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 3 স্তর। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার 3 স্তর। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা 3টি স্তরে রয়েছে। 3টি স্তর হলো গ্রাম পঞ্চায়েত, গ্রাম স্তরে পঞ্চায়েত সমিতি, ব্লক বা মণ্ডল স্তরে এবং জেলা পরিষদ জেলা স্তরে। এই 3টি স্তর হলো গ্রাম পঞ্চায়েত, একটি গ্রামের স্তরের স্থানীয় স্বসরকারের একটি সংস্থা। গ্রাম পঞ্চায়েত সাধারণত গ্রামের সকল বাসিন্দাদের নিয়ে গঠিত হয়। পঞ্চায়েত সমিতি, এটি ব্লক বা মণ্ডল স্তরের একটি সংস্থা। কয়েকটি গ্রাম পঞ্চায়েতকে একত্রিত করে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। জেলা পরিষদ, এটি জেলার স্তরে স্থানীয় স্বসরকারের একটি সংস্থা। জেলার সমস্ত পঞ্চায়েত সমিতি নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অর্থ কমিশন। ভারতীয় সংবিধান আর্টিকেল 280-তে নিম্নলিখিত অর্থ কমিশন স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 280 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা তার পূর্বে প্রয়োজন মনে করলে একটি অর্থ কমিশন গঠন করেন। এই কমিশন কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের বিষয়গুলি সুপ্রসারিত করে। অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা কেন্দ্র ও রাজনৈতিকের মধ্যে আর্থিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন রয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 7th শিডিউল। ভারতীয় সংবিধানের 7th শিডিউলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের 7ম তফসিল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করে। এই তফসিলে 3টি তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা বা যুগ্ম তালিকা। এই কেন্দ্র তালিকা, এই তালিকায় এমন বিষয়গুলি অন্তর্ভুক্ত যেগুলি উপর আইন প্রণয়নের ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রের রয়েছে। রাজ্য তালিকা, এই তালিকায় এমন বিষয়বস্তু অন্তর্ভুক্ত যেগুলির উপর আইন প্রণয়নের ক্ষমতা রাজ্যগুলির হাতে ন্যস্ত। সমবর্তী তালিকা বা যুগ্ম তালিকা, এই তালিকায় এমন বিষয়বস্তু অন্তর্ভুক্ত যেগুলি উপর কেন্দ্র ও রাজ্য উভয়ের আইন প্রণয়ন করতে পারে। এই 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা সুষম বণ্টন করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আর্টিকেল 19। সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের আর্টিকেল 19-এ নিশ্চিত করা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের ধারা 19-এর 1-এর ক-তে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক নাগরিক নিজের মতামত ও ধারণা প্রকাশ করার অধিকার রয়েছে, যা বক্তৃতা, লেখা, মুদ্রণ বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে হতে পারে। সংবিধানের এই ধারাটি শুধুমাত্র নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে না, একই সাথে কিছু যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করে। ধারা 19-2-তে বলা হয়েছে যে রাষ্ট্র জনশৃঙ্খলা, নিরাপত্তা, নৈতিকতা, আদালত, অবমাননা,
মানহানি বা অন্য কোনো দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার জন্য এই স্বাধীনতার উপর বিধি নিষেধ আরোপ করতে পারে। সুতরাং মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হলেও এটি সম্পূর্ণরূপে সীমাহীন নয়। রাষ্ট্রের স্বার্থে এবং জনগণের সুরক্ষার জন্য এই স্বাধীনতার উপর কিছু বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল উন্নয়নের রাজনৈতিক জবাবদিহিতা এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জেমস প্রিন্সেপ। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। জেমস প্রিন্সেপ 1837 সালে ব্রাহ্মী এবং খসড়ি লিপির পাঠোদ্ধার করেন। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন। তিনি এই লিপিগুলির পাঠোদ্ধার করে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির অধ্যয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেন। ব্রাহ্মী লিপি ছিল প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ লিপি যা সম্রাট অশোকের শিলালিপিতে ব্যবহৃত হতো। প্রিন্সেপ এই লিপির পাঠোদ্ধার করে অশোকের শিলালিপিগুলির অর্থ অনুধাবন করতে সক্ষম হন। একই সাথে তিনি খরষ্টি লিপিরও পাঠোদ্ধার করেন, যা ভারতের উত্তর পশ্চিম এবং গান্ধার অঞ্চলে ব্যবহৃত হতো। এই লিপির পাঠোদ্ধার কেবল প্রাচীন লিপিগুলির অর্থ অনুধাবনে সাহায্য করেনি, বরং ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পৌঁছে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।